নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুজোর ছুটির পরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে এবং তারপরই শুরু হয়ে যাবে তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ থার্ড সামেটিভের পরীক্ষাগুলো। অ্যানুয়াল এক্সামে ভালো রেজাল্ট করার জন্য আজকের এই ভিডিওতে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ এবারের পরীক্ষার জন্য গণিতের সম্পূর্ণ সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এইবারের পরীক্ষায় গণিতের সিলেবাসে জ্যামিতির অনেকগুলো অধ্যায় থাকছে। আমরা একদম ভিডিওর শেষে জ্যামিতির সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। সেখানে আলোচনা করব কোন কোন তোমাদের জ্যামিতিক চিত্রগুলো প্র্যাকটিস করতে হবে, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং তোমাদের সুবিধের জন্য জ্যামিতির সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল এক্সামের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস নিয়ে আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি এই থার্ড সামেটিভের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু সাজেশনস ভিডিও আসতে চলেছে। গণিতের সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা বিষয়ের খেয়াল রেখো, আমি এখানে আজকের এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি তার একটাও অঙ্ক কিন্তু মুখস্থ করতে যেও না। প্রত্যেকটা অঙ্ক বাড়িতে বুঝে বুঝে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, সেই অঙ্কের প্যাটার্নগুলোকে ভালো করে বোঝো, তাহলে পরীক্ষার হলে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং দেখবে পরীক্ষায় গণিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। গণিতের সাজেশনস নিয়ে আলোচনা করার আগে এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এর আগে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানে অ্যান্সারগুলো কোশ্চেনের উপরই লিখেছো, কিন্তু এইবার অর্থাৎ অ্যানুয়াল এক্সামের যে পরীক্ষাটা দেবে সেখানে আলাদা কোশ্চেন দেওয়া থাকবে, আলাদা অ্যান্সার শিট দেওয়া থাকবে। তোমাদেরকে সেই অ্যান্সার শিটের ওপর অ্যান্সারগুলো লিখতে হবে। ক্লাস 5এও তোমরা সেরকমভাবেই পরীক্ষা দিয়েছো, অনেকেই জানো যে কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লিখতে হয়। যারা জানো তারা ভিডিওটা কিছুটা স্কিপ করে নাও, যারা জানো না বা ভুলে গিয়েছো তারা অবশ্যই দেখে নাও অ্যান্সার শিটে অ্যান্সার লেখার নিয়মগুলো। পরীক্ষার সময় তোমাদের যে অ্যান্সার শিট দেওয়া হবে, মনে করো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার অ্যান্সার শিট। অ্যান্সার শিট পাওয়ার পর প্রথম কাজ হবে এই অ্যান্সার শিটে নিজের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এই বিষয়গুলো আগে পরপর লিখে নেবে। এটা কিন্তু লিখতে ভুলবে না। পরের কাজ হবে তোমাদেরকে এখানে মার্জিন টানতে হবে। তোমরা খাতার দুই পাশেও মার্জিন টানতে পারো বা খাতার চারিপাশেও মার্জিন টানতে পারো, কিন্তু মনে রাখবে এই বাম দিকের যে মার্জিনটা টানবে সেটা একটু জায়গা ছেড়ে টানবে, কেননা এই জায়গাটাতেই তোমাদেরকে কোশ্চেনের দাগ নাম্বারগুলো লিখতে হবে। পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার লেখার পর খাতায় মার্জিন টেনে নেবে। তারপর তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে। এমন অনেক কোশ্চেন পাবে যেখানে হয়তো লেখা থাকবে যে এই প্রশ্নগুলি 10টি দেওয়া আছে, 7টি করো বা 8টি করো। তাহলে সেই রকম যখন প্রশ্ন থাকবে পড়ার সময় তুমি সিলেক্ট করে নাও যে কোন কোন প্রশ্নের অ্যান্সারগুলো বা কোন কোন অঙ্কগুলো তুমি করতে পারবে, তাহলে সেই অঙ্কগুলোর পাশে দাগ দিয়ে রাখবে। এখানে অ্যান্সার লেখার সময় সেই অঙ্কগুলোই কিন্তু আগে করবে। সবার বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? এরপর আরেকটা বিষয় একটু ধ্যান দাও। কোশ্চেনে প্রথমেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 মার্কসের প্রশ্ন। এই 1 মার্কসের প্রশ্নগুলো তোমরা পরপরই করার চেষ্টা করবে। মনে করো 1-এর ক আছে, এই 1-এর ক এর অ্যান্সার তুমি করতে পারলে, ঠিক আছে। খ এর অ্যান্সার পারছো না, তখন কি করবে? যেহেতু এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ একদম ছোট ছোট হবে এগুলো, তাই এখানে কিছুটা জায়গা রেখে তারপর গয়ের উত্তর করো। পরীক্ষার খাতায় যে সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো থাকবে সেইগুলো এরকম পরপরই করার চেষ্টা করবে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়ে গেল মনে করো। এরপর যেগুলো বড় প্রশ্ন আছে অর্থাৎ 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কসের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পরপর করার প্রয়োজন নেই। মনে করো 3-এর দাগে যেগুলো হচ্ছে 4 মার্কসের কোশ্চেন, 5টি প্রশ্ন করতে হবে। তুমি এখন 4টি করতে পারছো এবং যে প্রশ্নগুলো করতে পারবে সেইগুলোই আগে করে নেবে। মনে করো 3-এর ক এর উত্তর করতে পারছো, তাহলে 3-এর ক করলে, এখানে শেষ হলো। একটু জায়গা রেখে তারপর খ এর অ্যান্সার করতে পারছো না, তাহলে সেটা বাদ দিয়ে দাও। এখানে তারপর গয়ের অ্যান্সারটা করো। অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লেখার নিয়মগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। নাম, রোল নাম্বার লিখবে, মার্জিন টানবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরপরই করবে অর্থাৎ দাগ নাম্বারগুলো পরপর দিয়ে রাখবে এবং যেগুলো বড় প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন সেই প্রশ্নগুলো যেগুলো করতে পারবে সেগুলো আগে করবে এবং তারপর যেগুলো মনে পড়বে সেগুলো পরে দাগ নাম্বার দিয়ে লিখে দিলেও চলবে। মাথার মধ্যে রাখবে প্রশ্ন কোনো লিখতে যেও না এবং দাগ নাম্বারটা পরিষ্কার করে লিখবে।
এর জন্যই এখানে বাম দিকে যে মার্জিনটা টানবে সেটা যেন একটু চওড়া মার্জিন হয়, যেন প্রত্যেকটা জিনিস পরিষ্কারভাবে লেখা যায়। অ্যান্সার শিটে অ্যান্সার লেখার নিয়মগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। এরপর তাহলে চলো দেখে নেওয়া যাক এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, অর্থাৎ এইবারের পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের যে পরীক্ষাগুলো হবে সেখানে গণিতের এবং অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষারই ফুল মার্কস থাকবে 70 এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এখন অ্যানুয়াল এক্সামের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, অর্থাৎ এইবারের পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এর আগে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা থেকে শুরু করে অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা, এই 16টি অধ্যায় বেশিরভাগ স্কুলের সিলেবাসেই ছিল। এখন তোমাদের বাকি আছে অধ্যায় 17 জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা, এই অধ্যায় থেকে অধ্যায় 23 প্রতিসাম্য, অর্থাৎ এই 7টি অধ্যায় এখন বাকি আছে। তাহলে এই ফাইনাল এক্সামে গণিতে কোন কোন অধ্যায়গুলো থাকবে? সাধারণত বেশিরভাগ স্কুলের যে সিলেবাস সেখানে অধ্যায় 1 থেকে অধ্যায় 23 অর্থাৎ এই 23টি অধ্যায়ই সিলেবাসে থাকবে। আবার কিছু কিছু স্কুলে হয়তো এই অধ্যায় 17 থেকে 23 অর্থাৎ এই 7টি অধ্যায় থাকবে। এছাড়া আগের যে 16টি অধ্যায় আছে এই 16টি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় নাও থাকতে পারে, এখান থেকে হয়তো কিছুগুলো অধ্যায় থাকবে। তাই তোমাদের স্কুলের সিলেবাসে এই 23টি অধ্যায় নিয়েই গণিতের পরীক্ষা হবে নাকি কিছু কিছু অধ্যায় নিয়ে পরীক্ষা হবে, এটা জানার জন্য তোমরা অবশ্যই তোমাদের স্কুলে গণিতের স্যার বা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো, ওনাদের কাছ থেকে জেনে নিও তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে গণিতে কোন কোন অধ্যায়গুলো থাকছে। ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের এই ভিডিওতে অধ্যায় 17 থেকে 23 এই 7টি অধ্যায় নিয়ে তো আলোচনা করবই, এছাড়া এর আগের যে 16টি অধ্যায় আছে এই 16টি অধ্যায় নিয়ে তো অলরেডি যখন ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস দিয়েছিলাম সেখানেই আলোচনা করেছি। তবুও থার্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আমি আবারও আলোচনা করব। এমন কিছু অধ্যায় আছে যেগুলো ইউনিট টেস্টে যে কোশ্চেন ছিল থার্ড ইউনিট টেস্টের কোশ্চেনে হয়তো সেগুলো আলাদা থাকতে পারে, তাই সেই অধ্যায়গুলো আলোচনা করছি। আর বাকি যে অধ্যায়গুলো আলোচনা করছি না সেগুলো তো অলরেডি এর আগের দুটো সাজেশনস ভিডিওতেই পেয়ে যাবে। যারা এর আগের দুটো ভিডিও দেখেছো তাদের তো নিশ্চয়ই বইয়ে প্রত্যেকটা অঙ্কই মার্ক করা আছে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আমি বলেছি। যারা এখনো ওই আগের দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই দুটো ভিডিও কিন্তু দেখে নিও, তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, অথবা তোমরা প্লেলিস্টে চলে যাও সেখানেও পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব অ্যানুয়াল এক্সামের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, গণিতের কোন অংশের থেকে কত করে মার্কস থাকবে। তোমাদের এই যে গণিতের 23টি অধ্যায়, এই 23টি অধ্যায়কে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কিছুগুলো অধ্যায় হচ্ছে পাটিগণিত, দুটো অধ্যায় আছে বীজগণিত এবং বাকি অধ্যায়গুলো হচ্ছে জ্যামিতি। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, পাটিগণিত থেকে 4টি এবং বীজগণিত ও জ্যামিতির থেকে একটা একটা করে মোট 2টো অর্থাৎ 6টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা 6 মার্কস। তারপর থাকবে সংক্ষিপ্ত অঙ্ক অর্থাৎ 2 মার্কসের অঙ্ক, পাটিগণিত থেকে 4টি এবং বীজগণিত থেকে একটা ও জ্যামিতির থেকে 2টো অর্থাৎ মোট 7টি সংক্ষিপ্ত অঙ্ক থাকবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 7 2 14 মার্কস। এরপর থাকবে পাটিগণিতের দীর্ঘ উত্তর ভিত্তিক অঙ্ক অর্থাৎ যেগুলো হবে 4 মার্কসের। পাটিগণিত থেকে 4 মার্কসের প্রশ্ন 7টি দেওয়া থাকবে, তার মধ্য থেকে 5টি প্রশ্ন করতে হবে। পাটিগণিতের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকে সেইগুলো তোমরা দেখে নাও। প্রথমেই হচ্ছে অধ্যায় 18 বর্গমূল, তারপর অধ্যায় 9 শতকরা, অধ্যায় 12 লসাগু ও গসাগু, অধ্যায় 15 পরিসীমা ও ক্ষেত্রফল, অধ্যায় 19 সময়ের পরিমাপ, অধ্যায় 21 অনুপাত ও সমানুপাত, অধ্যায় 8 ম্যাট্রিক পদ্ধতি এবং অধ্যায় 6 ভগ্নাংশের গুণ ও ভাগ। এই 7টি অধ্যায় থেকে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি করতে হবে, অর্থাৎ পাটিগণিত থেকে পেয়ে যাবে তোমরা 4 5 মোট 20 মার্কস। তারপর থাকছে বীজগণিতের থেকে প্রশ্ন, বীজগণিতের প্রশ্নগুলো থাকবে 3 মার্কসের প্রশ্ন,
বীজগণিতের তোমাদের দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে অধ্যায় 5 বীজগাণিতিক চলরাশির ধারণা এবং হচ্ছে অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। এই দুটো অধ্যায় থেকে মোট 5টি প্রশ্ন থাকবে, 3টি করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 3 × 3 অর্থাৎ 9 মার্কস। তারপর থাকবে জ্যামিতির প্রশ্ন। জ্যামিতির প্রথমেই থাকবে 3 মার্কসের দুটো প্রশ্ন। জ্যামিতির এই প্রশ্নগুলো থাকবে অধ্যায় 23 প্রতিসাম্য, তারপর হচ্ছে অধ্যায় 11 সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, অধ্যায় 14 রেখা রেখাংশ ও রশ্মি এবং বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, অধ্যায় 17 জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা এবং অধ্যায় 20 বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। এই 5টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। এখান থেকে পেয়ে যাবে 3 × 2 = 6 মার্কস। এবং তারপর থাকবে জ্যামিতির থেকেই প্রশ্ন সম্পাদ্য অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। এই জ্যামিতিক চিত্র অঙ্কনের জন্য থাকবে 4 মার্কস। সাধারণত এই জ্যামিতিক চিত্র অঙ্কন অধ্যায় 22 অধ্যায় 23 এবং অধ্যায় 20 এই 3টি অধ্যায় থেকেই থাকবে, যে কোনো দুটো করতে হবে। এই সম্পাদ্য অঙ্কনের জন্য তোমরা পেয়ে যাবে 4 × 2 = মোট 8 মার্কস। অর্থাৎ জ্যামিতির থেকে দেখো অনেকটা নম্বর আছে, 14 মার্কস। জ্যামিতির অংশ ভালোভাবে করতে পারলে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই আমি অবশ্যই ভিডিওর একদম শেষে জ্যামিতির প্রত্যেকটা অধ্যায় নিয়ে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ জ্যামিতির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু তোমাদের সুবিধের জন্য দিয়ে দেব। এবং তারপর থাকছে রাশি বিজ্ঞান অর্থাৎ অধ্যায় 13 তথ্য সাজানো ও বিচার। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে। 3 মার্কসের একটা থাকবে তথ্য সাজানো অর্থাৎ সেটাকে তোমার পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে, তার জন্য থাকবে 3 মার্কস। এবং একটা স্তম্ভচিত্র তৈরি করতে হবে, স্তম্ভচিত্র দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 4 মার্কস। অর্থাৎ রাশি বিজ্ঞান থেকে থাকছে মোট 7 মার্কস। কোশ্চেন প্যাটার্ন দেখেই বুঝতে পারছো গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকেই আলাদা আলাদা করে মার্কস দেওয়া আছে। তাই প্রত্যেকটা অধ্যায়ই ভালোভাবে পড়তে হবে। এবং অবশ্যই তোমরা জেনে নিও তোমাদের স্কুলে যে তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে। তাহলে 3rd ইউনিট টেস্টের আমরা গণিতের নম্বর বিভাজন এবং সিলেবাস এই দুটোই আলোচনা করে নিলাম। এরপর চলো দেখে নেওয়া যাক গণিতের কোন কোন অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা অবশ্যই তোমাদের পাশে গণিতের টেক্সট বুকটা রেখে নাও এবং খাতা পেন রেডি করে নাও। আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিচ্ছি সেগুলো খাতাতেও লিখে নিতে পারো অথবা বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো। প্রথমেই আলোচনা করে নেওয়া যাক তোমাদের গণিতের বীজগণিতের অধ্যায় দুটো অর্থাৎ অধ্যায় 5 এবং অধ্যায় 16। প্রথমেই বের করে নাও 62 পাতায় অধ্যায় 5 বীজগাণিতিক চলরাশির ধারণা। সবাই বের করে নিয়েছো অধ্যায় 5। এখন চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে। বের করে নাও 67 পাতায় কোষে দেখি 5.1। এই অনুশীলনীর থেকে তোমরা দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। প্রথমেই হচ্ছে 2 দাগের অঙ্ক, এটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং নিচের দিকে এই 9 দাগের অঙ্কটাও একটু দেখে রাখবে। এই অঙ্কগুলো নিয়ে অলরেডি ফার্স্ট ইউনিট টেস্টের যখন সাজেশনস দিয়েছিলাম সেখানে আলোচনা করেছি, তাই এখানে আলোচনা করছি না। যদি অসুবিধে হয় তোমরা অবশ্যই একবার ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওটা দেখে নিও। এখন চলে এসো 71 পাতায় এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনী কোষে দেখি 5.2। এই অনুশীলনীর থেকে যে অঙ্কগুলো সব থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং যে অঙ্কগুলো থাকবেই সেটা হচ্ছে এই 2 দাগ। চিহ্ন এবং প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। যেমন প্রথমেরটা দেওয়া আছে x এবং 7 যোগফল অর্থাৎ x + 7। এই অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। পরীক্ষাতে যে এই 10-12টি অঙ্ক আছে সেগুলোই থাকবে এমনটা নয়, আলাদাও থাকতে পারে। তাই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করা থাকলেই এর বাইরে অঙ্ক থাকলেও কিন্তু অসুবিধে হবে না। তারপর এই 1 দাগের অঙ্কগুলো একটু দেখে রাখবে। পরের পাতায় চলে এসো। এখান থেকে এই 4 দাগের ছক এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কিন্তু ছকের আকারে থাকবে না, প্রশ্নের আকারে থাকবে। যেমন দেওয়া থাকতে পারে যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4a। বা আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত, আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 × a + b। কারণ তোমরা জানো আয়তক্ষেত্রের সূত্র 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি a হয় আর প্রস্থ যদি b হয় তাহলে 2 × a + b। পরীক্ষাতে এরকমও বলা থাকতে পারে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য m প্রস্থ n, তাহলে কি হবে 2 × m + n। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তারপর 5 দাগ থেকে তোমরা দুটো অঙ্ক দেখে রাখবে।
তার মধ্য থেকে 5-এর ডি, এটা তো বেশ গুরুত্বপূর্ণ, এবং 5-এর এ। কোষে দেখি 5.2 থেকে 5-এর এ ডি, 4-এর ছক এবং 1-2 এগুলো ভালোভাবে দেখে রাখবে। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এখান থেকে এই 3-এর 1 এটা একটু দেখে রাখতে পারো যে এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে এদের মধ্যে পার্থক্য কি। বীজগণিতের অঙ্ক খুবই সহজ অঙ্ক, ভালোভাবে যদি একটু প্র্যাকটিস করে নাও অবশ্যই এখান থেকে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাবেই। এরপর আমরা আলোচনা করব বীজগণিতেরই আরো একটা অধ্যায়। তোমরা চলে এসো 159 পাতায় অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। বীজগণিতের অংশ থেকে তো দেখলেই যে 3 মার্কসের 3টি অঙ্ক থাকবে, এবং সাধারণত 3 মার্কসের যে অঙ্কগুলো থাকে সেটা 2টো অঙ্ক তো এখান থেকে থাকবেই, এমনকি 3টি অঙ্কও থাকতে পারে। প্রথমেই চলে এসো 164 পাতায় কোষে দেখি 16.1। এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা প্রথমেই হচ্ছে এই 2-এর দাগ, নিচের রাশিগুলি কি বোঝায় লেখো। তারপর 3-এর দাগ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। এই যে -12 এর পরম মান কত হবে 12, বা +13 এর পরম মান কত হবে 13, অর্থাৎ চিহ্ন ছাড়া সংখ্যাগুলোই হচ্ছে পরম মান। তারপর এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এই 6-এর দাগের অঙ্ক, 6-এর 1 বেশ গুরুত্বপূর্ণ, এবং 4-এর দাগের অঙ্কগুলো একটু দেখে রাখতে পারো। এরপর বের করে নাও 168 পাতায় নিজে করি 16.1। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে 3-এর দাগের সরল এবং 4-এর দাগের যোগ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কসের প্রশ্নে প্রায়ই থাকে। এরপর আলোচনা করব বীজগণিতের থেকে শেষ অংশ, অর্থাৎ বের করে নাও 175 পাতায় কোষে দেখি 16.2। কোষে দেখি 16.2 থেকে তো প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে হবে। এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও এই যে অঙ্কগুলো বলছি এগুলো একটু বেশি করেই প্র্যাকটিস করে রাখবে, এগুলো আসার সম্ভাবনা একটু হলেও বেশি। প্রথমে হচ্ছে এই 4-এর দাগের সরল, তারপর 5-এর দাগ, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই, অর্থাৎ দ্বিতীয়টির থেকে প্রথমটি বিয়োগ করতে হবে। তারপর সংখ্যা রেখায় যোগ, অর্থাৎ এই 6-এর দাগের অঙ্ক, এবং 8-এর দাগ যোগের সংযোগ নিয়ম যাচাই করি। তাহলে কোষে দেখি 16.2 এর 4, 5, 6, 8 এই দাগের অঙ্কগুলো তো ভালোভাবে করতেই হবে। এছাড়া 1-এর দাগ এবং 7-এর দাগ এই অঙ্কগুলো একটু দেখে রাখতে পারো। আর আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি, এটা প্রায় অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকে, সেই অঙ্কটা তোমরা একটু লিখে নাও। সংখ্যা রেখায় -3 থেকে +3 পর্যন্ত দূরত্ব কত। যখন এরকম দূরত্ব জানতে চাইবে দুটোর মধ্যে বিয়োগ করে দেবে। তাহলে জানতে কি চেয়েছে, +3 থেকে -3 এর মধ্যে দূরত্ব কত, অর্থাৎ +3 -3, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 এ 3 এ 6, অর্থাৎ এদের দূরত্ব হচ্ছে মোট 6 ঘর। বোঝা গিয়েছে নিশ্চয়ই। এই প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে হতেই পারে যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আলাদা থাকলো। এরপর আমরা আলোচনা করব রাশি বিজ্ঞানের অধ্যায়, অর্থাৎ অধ্যায় 13 তথ্য সাজানো ও বিচার। এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন ছিল, কিন্তু এই থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা 3 মার্কসের এবং একটা 4 মার্কসের। অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 16। তোমরা চলে এসো 146 পাতায়। এই অনুশীলনীর থেকে তথ্য সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 5-এর দাগ। কিভাবে এই অঙ্কগুলো করতে হয়, এখানে তোমাদের 3টি ছক তৈরি করতে হবে, ঠিক আছে। প্রথম ছকে যে বিষয়ের উপর দেওয়া আছে, এখানে ছাত্রদের ওজন দেওয়া আছে, তাহলে প্রথম ছকে হচ্ছে ছাত্রদের ওজন, পরের ছকে হচ্ছে ট্যালি মার্ক, এবং তারপর হচ্ছে পরিসংখ্যা। প্রথমেই হচ্ছে এই যে ওজনগুলো দেওয়া আছে বা যে বিষয়ের উপর দেওয়া আছে সেই বিষয়ের মধ্যে বিষয়গুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে মনে করো যে ছোট সব থেকে আছে মনে করো 31, তাহলে প্রথমে লিখো 31। এরপর এখানে গুণে দেখো কতগুলো 31 আছে, মনে করো দুটো আছে, তাহলে ট্যালি মার্কে হচ্ছে 2, আর পরিসংখ্যাতে লিখবো 2। তারপর মনে করো আছে 32 মনে করো 5টি আছে, তাহলে কিভাবে ট্যালি মার্কে লিখতে হয়, 1 2 3 4, 5-এর জন্য এটাকে একটা ক্রস ভাবে কেটে দাও, তাহলে এখানে 5। এরপর মনে করো আছে 33, তাহলে 33 মনে করো 7টি আছে, তাহলে সেটা কিভাবে লিখতে হয়, 1 2 3 4, 5-এর জন্য একটা ক্রস, 6 7, অর্থাৎ প্রতি 5-এর জন্য এইভাবে
লিখে লিখে যেতে হবে। তাহলে বোঝা গেল পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে তৈরি করতে হয়। এই অঙ্কটাকে ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে যদি এই ডেটার বাইরে আলাদাও থাকে তাহলেও কিন্তু অসুবিধে হবে না। এছাড়া পরিসংখ্যা বিভাজন তালিকার জন্য একের দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর দেখে নাও স্তম্ভচিত্র তৈরির জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। স্তম্ভচিত্র তৈরির জন্য তোমরা প্র্যাকটিস করবে 6-এর দাগ এবং পরের পাতার 7-এর দাগ। এই দুটো অঙ্কই বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকে 7-এর দাগ আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিভাবে স্তম্ভচিত্র তৈরি করতে হয় সেগুলো নিয়ে অলরেডি এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনসে আলোচনা করেছি, তাই এখানে আলোচনা করছি না, অহেতুক ভিডিও লম্বা করছি না। অনেকগুলো অধ্যায় থেকে সাজেশনস দেওয়ার আছে। যদি কেউ ভুলে গিয়ে থাকো, না মনে পড়ে, সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওটা একবার দেখে নিও। অনুশীলনীর 6-এর দাগ এবং 7-এর দাগ প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা 142 পাতায় একটা স্তম্ভচিত্র তৈরির অঙ্ক দেওয়া আছে, সেটাও একটু প্র্যাকটিস করে রাখবে। এই 3-এর দাগ এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সামে গণিতে বীজগণিত এবং রাশি বিজ্ঞানের অধ্যায়গুলোর থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ যে অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে সে অঙ্কগুলো আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব পাটিগণিতের অধ্যায়গুলো। প্রথমেই তোমরা বের করে নাও 202 পাতায় অধ্যায় 18 বর্গমূল। অধ্যায় 18 বর্গমূল থার্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে 4 মার্কসের প্রশ্ন তো থাকবেই, 1 মার্কসের একটা প্রশ্ন থাকবে এবং 2 মার্কসেরও একটা প্রশ্ন আসার কিন্তু অনেকখানি সম্ভাবনা আছে। তাই এই অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেটা একটু মনে রাখবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে অনেকটা সুবিধে হবে। 1 থেকে 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যারই বর্গগুলোকে একটু মনে রাখবে, খাতায় একবার লিখে নেবে, মাঝে মাঝে সেগুলো পড়বে, দেখবে প্রত্যেকটা বর্গই তোমার মনে থাকবে। বর্গগুলো মনে থাকলে বর্গমূলগুলোও মনে থাকবে, তার ফলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। প্রথমেই চলে এসো এই অধ্যায়ের 205 পাতায়। এই পাতার ওপরের দিকে চলে এসো, এখানে প্রয়োগ 8 অর্থাৎ উদাহরণে 8-এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর চলে এসো এই অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 18.1। 1 মার্কসের জন্য এখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 11-র প্রত্যেকটা অঙ্কই দেখে রাখবে। বর্গমূল নির্ণয় সাধারণত থাকবেই, তার মধ্য থেকেও যে অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি, যে অঙ্কগুলো বেশি ভালোভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 11.6 এবং 11.2, 3 ও 5-এর দাগ। যেমন দেওয়া আছে 225-এর বর্গমূল, এটা যদি তোমার মনে থাকে তাহলে সহজেই হয়ে যাবে যে এর বর্গমূল হচ্ছে 15, বা এটা দেওয়া আছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মানে কত 225, 20 স্কোয়ার মানে কত 400, এই দুটো যোগ করলে হচ্ছে 625, আর 625-এর বর্গমূল হয় 25। তাই এগুলো যদি একটু মনে থাকে তাহলে এইরকম অঙ্কগুলো কি হবে, তাড়াতাড়ি করতে পারবে। তাছাড়া 1 মার্কসের জন্য 10-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখবে। এরপর দেখে নাও 2 মার্কস এবং 4 মার্কসের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 5-এর দাগ এবং 6-এর দাগ এই দুটো অঙ্ক এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5-এর দাগের অঙ্কে দেখো, একটা পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? প্রথমে এই দুটোকে ভাগ করে দাও, তারপর সেই যে ভাগফলটা এলো তার বর্গমূল করলেই অ্যান্সার চলে আসবে। কোষে দেখি 18.1-এর 5 এবং 6-এর দাগ এই দুটো তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 4-এর দাগ, 7-এর দাগ এই দুটোও ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই 8-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখতে পারো। এরপর চলে এসো 209 পাতায় নিজে করি 18.2। এইখান থেকে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে 2-এর দাগ। ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। কিভাবে এগুলো নির্ণয় করতে হবে? প্রথম কাজ হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে উৎপাদকে ভেঙে নাও। যেমন দেখো এখানে দেওয়া আছে মনে করো 432, তাহলে এই 432-কে উৎপাদকে এরকম ভাবে ভাঙা হয়েছে, দুটো 2 আছে তাহলে 2 স্কোয়ার, আবার দুটো 2 আছে তাহলে 2 স্কোয়ার, দুটো 3 আছে 3 স্কোয়ার, এখানে একটা 3 আছে তাহলে একটা 3 রইল। এটাকে যদি আমরা আরো একটা 3 দিয়ে গুণ করি তাহলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। যদি বলতো যে কত দিয়ে ভাগ করলে, একই রকম, এখানে একটা 3 আছে তাহলে এই একটা 3-এর জায়গায় যদি আমরা এই 3টাকে ভাগ করে দিতাম তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত। ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে এটা নির্ণয়ের জন্য উৎপাদকে বিশ্লেষণ করলেই তোমরা সহজেই পেয়ে যাবে। তাহলে নিজে করি 18.2-এর
দুইয়ের দাগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং একের দাগের অঙ্কগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপর চলে এসো 210 পাতায়। এই পাতায় একদম নিচের দিকে যে 16 দাগের অঙ্কটা আছে, এটা কিন্তু বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই দেখবে এই অঙ্কটা কিন্তু থাকছেই। তাই অবশ্যই এই অঙ্ক বুঝে বুঝে ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে তোমাদের বইয়ে দেখো করে দেওয়া আছে, এইভাবেই বুঝে বুঝে করার চেষ্টা করো। তা সত্ত্বেও যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের বেশি কমেন্ট থাকলে সাজেশনসে যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা অঙ্ক নিয়েই আমি ডিটেলসে আলোচনা করব। এরপর চলে এসো পরের পাতায়, অর্থাৎ এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনী কোষে দেখি 18.2। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 3টি অঙ্ক। প্রথমেই হচ্ছে 7-এর দাগ, তারপর 8-এর দাগ মানের ঊর্ধ্বক্রমে সাজাই এবং 9-এর দাগ। এই 3টি অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া যদি তোমাদের মনে হয় এখান থেকে 4-এর দাগ এবং 10-এর দাগ, এই দুটো অঙ্ক একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপর চলে এসো 212 পাতায়। 212 পাতায় এই নিচের দিকের যে ছকের মতো দেওয়া আছে এগুলো একটু পড়ে রাখবে। 1 মার্কসের অঙ্কে প্রায়ই থাকে। কিরকম ভাবে কোশ্চেন থাকবে, একটা সংখ্যা মনে করো দেওয়া থাকলো 100, এর এককের ঘরে 0 আছে, তাহলে যেটা বর্গমূল হবে তার এককের ঘরের অঙ্কটা কত হবে। যদি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 0 হয় তাহলে বর্গমূল যেটা হবে তারও এককের ঘরে 0 হবে। 100-র বর্গমূল করো 10, এর এককের ঘরে কত আছে 0। এরকম বাকিগুলো এখানে দেওয়া আছে, সেগুলো একটু কিন্তু মনে রাখবে। এরপর চলে এসো 216 পাতায়। 216 পাতার উদাহরণের 20-এর দাগ, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। 2000-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা খোঁজার চেষ্টা করি। তাহলে এই যে 2000 সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে। এরপর লক্ষ্য করো এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা মেলেনি, 64 ভাগশেষ আছে। তাহলে 2000 থেকে 64 বিয়োগ করবে, একটা সংখ্যা পাবে। আর আরেকটা কি করবে, এই যে 44 আছে এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যার বর্গ নির্ণয় করবে। তাহলে দেখো দুটো সংখ্যা পেলাম, একটা 1936, একটা 2025। তাহলে 2000-এর কাছে কোন সংখ্যাটা হবে, নিশ্চয়ই 2025, অর্থাৎ এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর চলে এসো এই অধ্যায়ের শেষ অনুশীলনী কোষে দেখি 18.3। এইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 2-এর দাগ, 3-এর দাগ, 5-এর দাগ বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, 6-এর দাগ কিন্তু এটা আসার একটা সম্ভাবনা আছে, এবং নিচের দিকে এই 11-র দাগ। এছাড়া এই অনুশীলনীর থেকে তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে, যেগুলো সাধারণত 2 মার্কসে থাকার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ভাগ পদ্ধতির বর্গমূল খুবই সহজ, 2-4টি ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, তাহলে বাকি অঙ্কগুলোও কিন্তু করতে পারবে। প্রত্যেকটাই বলবো ভাগ পদ্ধতির বর্গমূল দেখে রাখবে, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই 8-এর 10 এবং 4, 5 ও 6। অধ্যায় 18 বর্গমূল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রচুর কোশ্চেন এখান থেকে থাকে। তাই এখান থেকে অনেকগুলো অঙ্কই দিলাম। আশা করছি এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে নাও এর বাইরে কিন্তু কোনো অঙ্ক থাকবে না। এরপর 1 মার্কসের জন্য কিছু কিছু অঙ্ক বইয়ের বাইরের থেকেও থাকতে পারে। মোটামুটি কি টাইপসের অঙ্ক হতে পারে সেই অঙ্কগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথম কোশ্চেন, 9-এর বর্গ ও বর্গমূলের মধ্যে পার্থক্য কত। তাহলে 9-এর বর্গ এটা হচ্ছে 81 আর 9-এর বর্গমূল সেটা হচ্ছে 3। এই দুটোর মধ্যে পার্থক্য জানতে চেয়েছে, তাহলে বিয়োগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। পরের কোশ্চেন, 16-এর বর্গমূলের বর্গমূল কত। তাহলে 16-র বর্গমূলের বর্গমূল, 16-র বর্গমূল কত হয় 4, আবার 4-এর বর্গমূল কত হয় 2, তাহলে এর উত্তর হচ্ছে 2। তারপর পরের কোশ্চেনটা লেখো, √9 স্কয়ার সমান কত। √9 স্কয়ার এর মানে কি, কতগুলো 9 আছে, দুটো 9 আছে, যেহেতু বর্গমূল বের করতে হবে তাহলে দুটো 9 আছে, একটা বেরোবে, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 9। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটা তোমরা লিখে নাও, সেটা হচ্ছে কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান। এর উত্তর হচ্ছে 1, কারণ 1-এর বর্গও হচ্ছে 1, আবার 1-এর বর্গমূলও হচ্ছে 1। তাহলে অধ্যায় 18 থেকে যে সমস্ত অঙ্কগুলো বই থেকে মার্ক করে দিলাম সেগুলো মার্ক করে নিয়েছো, এবং এই যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বললাম সেগুলো লিখে নিয়েছো এবং তার অ্যান্সারগুলোও বলে দিয়েছি, সেই অ্যান্সারগুলোও নিশ্চয়ই তোমরা লিখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পাটিগণিতেরই পরবর্তী অধ্যায়। তোমরা বের করে নাও 218 পাতায় অধ্যায় 19 সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ অর্থাৎ এখানে সময় সংক্রান্ত বিভিন্ন অঙ্ক আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড বা বছর, দিন, মাস।
তোমাদেরকে এদের মধ্যে সম্পর্কগুলো জেনে নিতে হবে। অর্থাৎ 1 ঘন্টা সমান কত মিনিট বা কত সেকেন্ড, 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 বছর সমান কত দিন, 1 বছরে কত মাস হয়, এগুলো জানা থাকলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে সুবিধে হবে। এগুলো তো তোমরা ক্লাস 3, 4, 5-এ অনেক করেছো, তাই অসুবিধে হওয়ার কথা নয়। প্রথমেই চলে এসো এই অধ্যায়ের 219 পাতায় নিজে করি 19.1। পরের পাতায় চলে এসো, এখান থেকে ভালোভাবে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা প্রথমেই হচ্ছে এই 2-এর দাগের অঙ্ক। আজ আমি 10:20 AM এ স্কুল যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM এ বাড়ি ফিরে এলাম, কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। তাহলে এই দুটোর বিয়োগ করতে হবে, কিন্তু তার আগে এই যে 4:45 আছে এর সঙ্গে 12 যোগ করতে হবে, অর্থাৎ 16:45। এরপর 16:45 থেকে 10:20 বিয়োগ করো, অ্যান্সার পেয়ে যাবে। তারপর তোমরা এই 3-এর দাগের অঙ্কটাও একটু প্র্যাকটিস করে রাখবে এবং 4-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখতে পারো। এরপর নিচের দিকে চলে এসো, এই যে 8-এর দাগের যে যোগ বিয়োগের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে যে এই 4টি দেওয়া আছে বা এর উপরের দিকে 7-এর এ বা বি এ যেগুলো দেওয়া আছে এগুলোই থাকবে এমনটা নয়, এর বাইরেও থাকতে পারে। তুমি যদি এর প্যাটার্নটা জানো যে যোগ কিভাবে করতে হয় ঘন্টা মিনিট সেকেন্ডের বা বিয়োগ কিভাবে করতে হয়, তাহলে এর বাইরে অঙ্ক থাকলেও কিন্তু অসুবিধে হবে না। 8-এর তো প্রত্যেকটাই মন দিয়ে প্র্যাকটিস করবে, তার মধ্য থেকে এ এবং ডি এই বছরের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর চলে এসো এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনী 223 পাতায় নিজে করি 19.2। এখানে ঘন্টা মিনিট সেকেন্ডের গুণ এবং ভাগের অঙ্ক আছে। যোগ এবং বিয়োগের মতো ঘন্টা মিনিট এবং সেকেন্ডের গুণ ও ভাগেরও প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এই নিজে করি 19.2 এর 3-এর প্রত্যেকটাই। তার মধ্য থেকেও যেগুলো বেশি ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে সেটা হচ্ছে এ, সি এর দাগ বেশ গুরুত্বপূর্ণ, ডি, এফ এবং জি। এছাড়া ভাষার অঙ্ক যেটা আছে অর্থাৎ এই 2-এর দাগ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন, একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে? অর্থাৎ এই দুটোর মধ্যে কি করতে হবে? ভাগ। এরপর চলে এসো 226 পাতায় এই অধ্যায়ের নেক্সট অনুশীলনী নিজে করি 19.3। এই অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু একটু আলাদা। যেমন দেওয়া আছে দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2010 সালের 1 মার্চ কি বার হবে বা 1 এপ্রিল কি বার হবে, বা এরকমও থাকতে পারে এই যে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্লাস 6-এ এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা হয় সেখানে এই টাইপসের অঙ্ক কিন্তু প্রচুর থাকে। এই অঙ্কগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না, কারণ এত তাড়াতাড়ি এই অঙ্কগুলো আলোচনা করলে তোমরা বুঝতেও ঠিকঠাক ভাবে পারবে না। যদি তোমাদের এই অনুশীলনী নিয়ে অসুবিধে থাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজে করি 19.3 নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসার। এখন দেখে রাখো এই অনুশীলনীর থেকে কোন কোন অঙ্কগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রথমেই হচ্ছে এই 2-এর দাগ, 1-2-2012 বুধবার ছিল, তাহলে এই তারিখগুলো কি বার হবে? 4টি তারিখ পরীক্ষায় থাকবে না, সাধারণত একটাই তারিখ দেওয়া থাকবে। এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ হবে যে বছরটা দেওয়া থাকবে সেই বছরটা আগে চেক করে নাও লিপ ইয়ার কিনা, কারণ লিপ ইয়ারের উপর নির্ভর করে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। নর্মালি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 28। যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে সেটা হবে 29। এরপর যে সংখ্যাটা এলো সেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করো, একটা ভাগশেষ পাবে। এক্ষেত্রে যদি 7 দিয়ে 29কে ভাগ করো, 4-7 28, এক ভাগশেষ থাকছে। তাহলে দেখো 1-2-2012 বুধবার ছিল, 1-3-2012 কি হবে? বুধবার প্লাস 1 অর্থাৎ বৃহস্পতিবার হবে। তারপর তোমরা 3-এর দাগের অঙ্কটা দেখে রাখবে, 4-এর দাগের অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ, 6-এর দাগের অঙ্কটাও এই বছর আসার সম্ভাবনা আছে। তারপর এই 8-এর এর দাগের অঙ্কটা বিভিন্ন স্কুলের 2 মার্কসের কোশ্চেনে দেখবে এই বছর এই অঙ্কটা আছেই। 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে প্রথম কাজ হবে 1895কে 4 দিয়ে ভাগ করো, অবশ্যই সেটা দেখবে লিপ ইয়ার নয়। তারপর 1896কে ভাগ করো, এটাকে ভাগ করলে দেখবে মিলে যাবে, অর্থাৎ 1896 লিপ ইয়ার। তারপর আর ভাগ করার প্রয়োজন নেই, 4 ঘর পর পর 1896 প্লাস 4 অর্থাৎ 1900, তারপর 1900 প্লাস 4 1904, তারপর 1908, এইরকম ভাবে তোমরা লিপ ইয়ার গুলো পেয়ে যাবে। তাহলে নিজে করি 19.3 থেকে 2, 4, 6 এবং 8-এর এ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 3-এর দাগ এটাও একটু প্র্যাকটিস করে রাখবে, এবং যদি তোমাদের মনে হয় তাহলে এই 10-এর দাগের অঙ্কটা একটু
চোখ বুলিয়ে রাখতে পারো। এরপর চলে এসো 227 পাতায়। এই পাতার থেকে এই 7-এর দাগের অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও এবং পরের পাতা অর্থাৎ 228 পাতার থেকে দুটো অঙ্ক প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে 9-এর দাগ এবং এই 10-এর দাগ এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 19-এর শেষ অনুশীলনী। চলে এসো 229 পাতায়, কোষে দেখি 19। এই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে বছর মাস দিনের যোগ বিয়োগ এবং গুণ ভাগের অঙ্ক। 4 মার্কসের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 3-এর দাগ এবং 4-এর দাগ। এই দুটোর মধ্যে একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু আছেই। 3-এর দাগে কি বলেছে দেখো, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসেব করে দেখি আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো। কত বছর বয়সে ভোট দেওয়া হয় বলো তো? 18 বছর। তাহলে 18 বছর 0 মাস 00 দিন। এরপর এই দুটোর বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তারপর 5-এর দাগ থেকে তোমরা প্র্যাকটিস করবে 5-এর বি এবং ডি, আর 6-এর দাগের প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো। এবং অবশ্যই এই যোগ বিয়োগ গুণ ভাগগুলোও কিন্তু একটু বুঝে বুঝেই প্র্যাকটিস করো, এর বাইরে অন্য কোনো কিছুও কিন্তু অবশ্যই থাকতে পারে। তাহলে অধ্যায় 19 সময়ের পরিমাপ থেকে সাধারণত এই অঙ্কগুলোই থাকে, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আমরা আলোচনা করব পাটিগণিতের পরবর্তী অধ্যায়। তোমরা চলে এসো 234 পাতায়, অধ্যায় 21 অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টি যেরকম তোমাদের ক্লাস 6-এ আছে আবার ক্লাস 7-এও থাকবে, অর্থাৎ পরবর্তী ক্লাসের অঙ্কেও কিন্তু এই অধ্যায়ের কনসেপ্ট প্রয়োজন হবে। তাই অবশ্যই সাজেশনসের বাইরেও এই অধ্যায়ের কনসেপ্ট ভালোভাবে বুঝে রাখবে, তাহলে এইবারের পরীক্ষাতে মার্কসও ভালো পাবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও অঙ্কে সুবিধে হবে। অনুপাত থেকে প্রথমেই জেনে রাখতে হবে পূর্বপদ ও উত্তরপদ। এই যে অনুপাত আছে এর প্রথম রাশিটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে উত্তরপদ। যদি পূর্বপদ বড় হয় তাহলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়, যদি পূর্বপদ ছোট হয় তাহলে সেই অনুপাতকে লঘু অনুপাত বলা হয়। এখান থেকে কি রকমের কোশ্চেন থাকে, অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন, আগে সেগুলো লিখে নাও। প্রথম কোশ্চেন, পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ হলে সেই অনুপাতকে কি বলা হয়? তাহলে সেটা হচ্ছে গুরু অনুপাত। তারপর হচ্ছে 3:4, এই অনুপাতটি ড্যাশ অনুপাত। তাহলে 3:4 প্রথম যে পদ অর্থাৎ পূর্বপদ ছোট, তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত। তারপর এখান থেকে আরেকটা ব্যাপার জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। কিরকম কোশ্চেন থাকবে, যেমন 7:8 এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত বলা থাকলেই অনুপাতের রাশি দুটো উল্টে দিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 7:8 এর ব্যস্ত অনুপাত হবে 8:7। বোঝা গিয়েছে নিশ্চয়ই কি রকমের এই অংশের থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন থাকে। এখন তোমরা চলে এসো 240 পাতায়, এই অধ্যায়ের প্রথম অনুশীলনী নিজে করি 21.1। এখান থেকে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই 3-এর দাগের অঙ্ক। আমার এবং সুতপার বয়সের অনুপাত 5:6। আমাদের দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে, আমার বয়স দেওয়া আছে 10 বছর, তাহলে সুতপার বয়স কত হবে? তাহলে আমার এবং সুতপার বয়সের অনুপাত 5:6, তার মানে হচ্ছে 5/6। এখন আমার বয়স 10 দেওয়া আছে, তাহলে সুতপার বয়স কত? এটা 10 কি করে এলো? 5-এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ করা হয়েছে, 5×2 10। তাহলে এখানেও 6-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 6×2 12, অর্থাৎ সুতপার বয়স হচ্ছে 12 বছর। তারপর এখান থেকে তোমরা দেখে রাখবে 2-এর দাগ। 2-এর দাগের অঙ্কে কি বলেছে, সবিতা 12টি জবা ফুলের মালা এবং 15টি গাঁদা ফুলের মালা তৈরি করেছে, তবে জবা ফুলের মালা এবং গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত? তাহলে জবা ফুলের মালা এবং গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত সমান 12:15। এরপর এটাকে করে নাও 12/15, কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই। এখন চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে। তোমরা বের করে নাও 247 পাতায়, কোষে দেখি 21। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 3-এর দাগ, তারপর 5-এর দাগের অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ। আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি এবং মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসেব করে দেখি আমি এবং মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। এখানে দুজনের অনুপাত দেওয়া আছে এবং মোট স্ট্যাম্পের সংখ্যা দেওয়া আছে। প্রথম কাজ হবে আনুপাতিক ভাগার বের করে নেওয়া। তাহলে আমি কতগুলো স্ট্যাম্প পাবো? 8টি পাবো। কতগুলোর মধ্যে? 8 + 5, অর্থাৎ 13টির মধ্যে। আর মিতা কতগুলো স্ট্যাম্প পাবে? 5টি।
কতগুলোর মধ্যে, সেই 13টির মধ্যেই। এরপর বের করে নিতে হবে কে কতগুলো স্ট্যাম্প পাবে। মোট স্ট্যাম্প কতগুলো আছে? 26টি। তাহলে এই দুটোর সঙ্গে, অর্থাৎ এই দুটো আনুপাতিক ভাগারের সঙ্গে 26 গুণ করে দাও, কাটাকুটি করেই অ্যান্সার চলে আসবে। তারপর 6-এর দাগের অঙ্কও, এটাও বেশ গুরুত্বপূর্ণ। 7-এর দাগের অঙ্কও কিন্তু আসার সম্ভাবনা আছেই। পরের পাতায় চলে এসো। এখান থেকেও 8-এর দাগ এবং 9-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো 1 মার্কসের অঙ্কেই থাকে। সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? তোমরা নিশ্চয়ই পড়েছো ত্রিভুজ। তোমরা জানো সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে, অর্থাৎ অনুপাত 60 অনুপাত 60 অনুপাত 60। কাটাকুটি করলে কত হবে? 1 অনুপাত 1 অনুপাত 1। তারপর 10-এর দাগের অঙ্ক, এটাও বেশ গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করবে। এই যে অঙ্কগুলো বলছি, যেমন 5-এর দাগ বা 10-এর দাগ, এই অঙ্কগুলোর ডেটাগুলো আলাদা কিন্তু প্যাটার্নটা একই। এখানেও দেখো 210 টাকা ফতেমা এবং শাকিলের মধ্যে 3:4 ভাগ করা হবে। কে কত টাকা পাবে? তাহলে এক্ষেত্রেও একই, প্রথম আনুপাতিক ভাগার করে নাও, তারপরে এই 210 দিয়ে গুণ করলেই চলে আসবে। আবার এই যে 6-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক, বা এর আগে যে অঙ্কটা একটা করলাম, এর আগে অঙ্ক করলাম বলতে নিজে করি 21.1-এর 3-এর দাগ, এই অঙ্কগুলো একই রকম। যেখানে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে 4:3, তার মানে কত? 4/3। পড়ার বই কতগুলো দেওয়া আছে? 28টি। কিভাবে এসেছে? 4×7 = 28। তাহলে গল্পের বই কতগুলো হবে? 7 দিয়েই গুণ করতে হবে, 3×7 = 21। এই ধরনের অঙ্কগুলো থাকলে একবার একটু ভালোভাবে পড়ে নেবে, তারপর দেখে নেবে কোন টাইপে অঙ্কগুলো হবে, ভাগার বের করতে হবে নাকি এরকম ইজিলি গুণ করলেই হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কই দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনো না কোনো একটা অঙ্ক অবশ্যই কিন্তু থাকবেই। তারপর তোমরা প্র্যাকটিস করবে এই 12-এর দাগের অঙ্ক, এগুলো সমানুপাতে আছে কিনা নির্ণয় করতে হবে, এবং 16-এর দাগের অঙ্কটাও সমানুপাতে আছে কিনা নির্ণয় করতে হবে। এটা কিন্তু এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং তারপর তোমাদেরকে দেখে রাখতে হবে এই 15-এর দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা দেখি। পরীক্ষায় কোশ্চেন থাকতেই পারে এগুলো সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে কিভাবে সমানুপাতে আছে সেটা দেখবে। প্রথম পদ বাই দ্বিতীয় পদ, অর্থাৎ 60 এবং 2 এই দুটোর ভাগ করো, এবং তৃতীয় পদ বাই চতুর্থ পদ 10 এবং 12 এই দুটোর ভাগ করো। যদি ভাগফল একই আসে তাহলে অবশ্যই এরা সমানুপাতে আছে। কোষে দেখি 21 থেকে, তাহলে কোন কোন অঙ্কগুলো বললাম? 3, 5, 6, 7, 8, 9, 10, 12, 15 এবং 16। এছাড়া এই 2-এর দাগের 2-3টি অঙ্ক একটু দেখে রাখবে, সেটা হচ্ছে 2-এর 3, 4 এবং 6। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। অনুপাত এবং সমানুপাত থেকে এই অঙ্কগুলো করার পাশাপাশি আমি আগে দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, এখন আরেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নটাও একটু করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। সেই অঙ্কটা তোমরা লিখে নাও। অঙ্কটা হচ্ছে 22:3 সমানুপাত x:75 হলে x এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x সমান কত। যেহেতু এরা অনুপাতে আছে তাহলে 22:3 মানে 22/3, x:75 মানে x/75। তাহলে x এর মান কিভাবে নির্ণয় করবে? এই যে ক্রস গুণ করতে হবে, অর্থাৎ 22-এর সঙ্গে 75 গুণ আর 3টাকে চলে যাবে ভাগে। অর্থাৎ কিভাবে লিখবে? x = 22 × 75/3। এরপর কাটাকুটি করে নাও, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই? যদি অসুবিধে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অ্যানুয়াল এক্সামের জন্য বীজগণিত, রাশিবিজ্ঞান আলোচনা করা হয়ে গেল। পাটিগণিতের আমরা আলোচনা করলাম অধ্যায় 18, অধ্যায় 19 এবং অধ্যায় 21। এছাড়া এর আগের যে অধ্যায়গুলো আছে পাটিগণিতের, যেমন অধ্যায় 6, এটা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনসে পেয়ে যাবে। এছাড়া অধ্যায় 8, 9, 12 এই অধ্যায়গুলো তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতে পেয়ে যাবে। যারা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওগুলো দেখেছো তাদের তো এই অধ্যায়গুলোর থেকে যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো মার্ক করাই আছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও এবং সেই অঙ্কগুলোই প্র্যাকটিস করতে থাকো। সেই অঙ্কগুলোই কিন্তু ফাইনাল এক্সামের পরীক্ষাতেও থাকবে, তাই সেই অধ্যায়গুলো নিয়ে আমি আর আলাদা করে আলোচনা করছি না। এরপর আমরা আলোচনা করব তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য জ্যামিতির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। জ্যামিতির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশিরভাগগুলোই আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, কম্পিউটার স্ক্রিনে থাকবে এবং তার অ্যান্সারগুলোও থাকবে। তাই অবশ্যই তোমরা খাতাটা বের করে নাও, প্রশ্ন এবং অ্যান্সারগুলো লিখে নাও এবং বইটাও পাশে রেখো। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমি বই থেকেই দাগ দিয়ে দেবো। এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনসে অধ্যায় 11 এবং অধ্যায় 14 অর্থাৎ জ্যামিতির এই দুটো অধ্যায় আলোচনা করেছি।
কিন্তু সেগুলো ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ছিল। ফাইনাল এক্সামের পরীক্ষাতে সেই প্রশ্নগুলো আলাদা থাকতে পারে, তাই এখানে আমি ফাইনাল এক্সামের জন্য আরো একবার এই দুটো অধ্যায় এবং জ্যামিতির বাকি অধ্যায়গুলো নিয়েই আলোচনা করব। এছাড়া তোমাদের সুবিধের জন্য বলে রাখি, এই যে অধ্যায় 11 সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, এই অধ্যায়টি নিয়ে আমি দুটো ডিটেলস ভিডিও অলরেডি আপলোড করেছি। সেই ভিডিও দুটোতে এই অধ্যায় অর্থাৎ ঘনবস্তু নিয়ে আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন উদাহরণের সাহায্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই সাজেশনস ভিডিও দেখার পর অধ্যায় 11 সেই ভিডিও দুটো কিন্তু দেখে নিও। সেই ভিডিও দুটো যদি একবার দেখে নাও, ঘনবস্তু সম্পর্কে ধারণা তোমাদের একদমই পরিষ্কার হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই সহজে করতে পারবে। তাহলে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা এই অধ্যায়টির থেকে অ্যানুয়াল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও। প্রথমে আলোচনা করব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 এবং 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো আয়ত ঘন ও ঘনক। এই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা ওই ভিডিওটা দেখলেই প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা এখন এই প্রশ্ন এবং অ্যান্সারগুলো ভিডিও পজ করে লিখে নাও। তারপর হচ্ছে সংজ্ঞা লেখো চতুস্তলক, শঙ্কু এবং চোঙ। অধ্যায় 11 থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই দুটো প্রশ্ন পড়ে নিলেই হবে। এরপর আমরা দেখে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। একটি মাত্র তল আছে এমন ঘনবস্তুর নাম লেখো। গোলক। শঙ্কুর কয়টি সমতল আছে? একটি। কোন ঘনবস্তুর একটি বক্রতল এবং দুটি সমতল আছে? চোঙ। ত্রিভুজাকার পিরামিডের অপর নাম কি? চতুস্তলক। অধ্যায় 11 থেকে এই 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের একটা ছক দিয়ে দিচ্ছি, এই ছকটা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকার সম্ভাবনা আছেই। তোমরা ভিডিও পজ করে এই ছকটা লিখে রাখবে। কোশ্চেন কিরকম থাকে, যেমন ধরো দেওয়া থাকলো যে আয়ত ঘন, এর তল সংখ্যা কতগুলি? তাহলে 6টি। বা এর প্রতিটি তল কিরূপ? সমতল। আয়ত ঘনের ভূমি কিরূপ? আয়তকার। এই ছকের প্রত্যেকটাই করে রাখবে। তার মধ্য থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়ত ঘন, চোঙ, পিরামিড। পিরামিডের মধ্যে চতুর্ভুজাকার পিরামিড এবং পঞ্চভুজাকার পিরামিড, এবং প্রিজমের মধ্যে হচ্ছে চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার প্রিজম। কিভাবে এই ছকটা মনে রাখতে হবে সেটা নিয়ে ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে, তাই অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অধ্যায় 14, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক ধারণা। এখান থেকেও প্রথমে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে রাখো। প্রথম প্রশ্ন, চিত্র সহ সংজ্ঞা লেখো সমরেখ বিন্দু এবং সমবিন্দু সরল রেখা। জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, যদি কোনো সংজ্ঞা দেওয়া থাকে এবং সেখানে চিত্র বলা থাকুক বা না থাকুক, অবশ্যই চিত্র আঁকবে এবং সেই চিত্রগুলো পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে এবং সেই চিত্রগুলোতে নামকরণ কিন্তু অবশ্যই করবে। প্রথমে দেওয়া আছে সমরেখ বিন্দু। একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু একই সরল রেখায় থাকে, তাহলে এই যে বিন্দুগুলো আছে এ বি সি, এই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। তারপর হচ্ছে সমবিন্দু সরল রেখা। একাধিক সরল রেখা, এই যে এবি, এমএন, পিকিউ, একাধিক সরল রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে এই বিন্দুটাকে সমবিন্দু বলা হয়, এবং এই যে সরল রেখাগুলো আছে এই সরল রেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরল রেখা। এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো লেখা হয়েছে। পরের প্রশ্ন, পার্থক্য লেখো সমবিন্দু ও সমরেখ বিন্দু। এখানে আমি আর পার্থক্যটা লিখিনি, পার্থক্যতে এই সংজ্ঞাগুলোই লিখে দেবে, তাহলেই সেটা হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, 3টি বিন্দু দিয়ে কখন ত্রিভুজ আঁকা যাবে না? এই যে 3টি বিন্দু আছে, এই 3টি বিন্দু যদি সমরেখ হয় অর্থাৎ একই সরল রেখায় অবস্থান করে। তারপর রশ্মির কয়টি প্রান্ত বিন্দু আছে? রশ্মির 1টি প্রান্ত বিন্দু আছে। অধ্যায় 14 থেকে এই দুটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3rd ইউনিট টেস্টের জন্য করে রাখলেই হবে। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 17, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। অধ্যায় 17 বেশ বড় অধ্যায় এবং তোমাদের সুবিধের জন্য
এই অধ্যায়টিকে আমি কতগুলো টপিকে ভাগ করেছি এবং সেই টপিক অনুযায়ী আলোচনা করছি, এর ফলে তোমাদের সুবিধে হবে। প্রথমেই আলোচনা করব এই অধ্যায়ের প্রথম টপিক কোণ। কোণ সম্পর্কে তোমরা অলরেডি সবাই জানো, কারণ এর আগে তোমরা ক্লাস 5এও কোণ সম্পর্কে পড়েছো। এখন দেখে নাও এইবারের পরীক্ষায় কোণ থেকে 2 এবং 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, চিত্র সহ সংজ্ঞা লেখো প্রবৃদ্ধ কোণ এবং স্থূল কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে সমস্ত কোণের মান 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট, সেই সমস্ত কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে চিত্রে কি আঁকবে? যে কোনো একটা কোণ নিয়ে নাও, এদের মাঝখানে 200 ডিগ্রি, 250 ডিগ্রি, 300 ডিগ্রি, এবং সেই কোণটাকে এখানে অঙ্কন করে দাও। তাহলে প্রবৃদ্ধ কোণ কোন সাইডটা? এইটা। এরপর নামকরণ এ, ও এবং বি। স্থূলকোণ তো তোমরা অলরেডি জানো, আর আলোচনা করছি না। পরের প্রশ্ন, চাঁদার সাহায্যে নিম্নলিখিত কোণগুলি অঙ্কন করো। 42 ডিগ্রি, 216 ডিগ্রি, 310 ডিগ্রি বা এর বাইরেও অন্য কিছুও থাকতে পারে। কোণ অঙ্কনের প্রসেসটা জানা থাকলে যে কোনো কোণ অঙ্কন করতেই দেওয়া থাক না কেন সহজেই অঙ্কন করতে পারবে। সূক্ষ্ম কোণ বা স্থূল কোণগুলো নিয়ে আলোচনা করছি না, সেগুলো তোমরা অলরেডি ক্লাস 5-এ জানো কিভাবে অঙ্কন করতে হয়। আমি এখানে বলবো প্রবৃদ্ধ কোণগুলো কিভাবে অঙ্কন করতে হবে। যেমন এই 216 ডিগ্রি, এটা কিভাবে অঙ্কন করবে? প্রবৃদ্ধ কোণ অঙ্কনের জন্য প্রথম কাজ হবে, যে কোণটা দেওয়া থাকবে সেটা 360-এর থেকে বিয়োগ করো। 360 থেকে যদি 216 বিয়োগ করো তাহলে হচ্ছে 144 ডিগ্রি। এরপর একটা সরল রেখাংশ অঙ্কন করো, এখানে একটা পয়েন্ট নাও, এখানে চাঁদাটা বসিয়ে দাও। তাহলে 144 ডিগ্রি মোটামুটি এইরকম জায়গাতে হবে, সেটাকে অঙ্কন করে নাও। তাহলে এই সাইডটা হচ্ছে 144 ডিগ্রি এবং এই যে নিচের দিকটা, এই দিকটা হচ্ছে 216। এরপর নামকরণ করে দাও, লিখে দাও এই কোণটা হচ্ছে 216 ডিগ্রি। এই ফাইনাল এক্সামের পরীক্ষায় প্রবৃদ্ধ কোণ আসার সম্ভাবনা কিন্তু আছেই, তাই অবশ্যই এই কোণ অঙ্কনগুলো একটু ভালোভাবেই প্র্যাকটিস করে রাখবে। যদি কোণ অঙ্কন বোঝার ক্ষেত্রে অসুবিধে থাকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি চাঁদার সাহায্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে কম্পিউটার স্ক্রিনে দেখানোটা একটু অসুবিধে। যে যে টপিকগুলোতে তোমাদের কমেন্ট বেশি থাকবে সেই টপিকগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। এরপর দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমকোণ এবং সরল কোণের মধ্যে সম্পর্ক লেখো। এটা লেখাটা একটু ভুল হয়ে গিয়েছে, এটা হবে 1 সরল কোণ সমান 2 সমকোণ, বা এরকমও থাকতে পারে 1 সরল কোণ সমান ড্যাশ সমকোণ, তাহলে সেটা হচ্ছে 2 সমকোণ। পরের প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ, সকাল 6টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে সকাল 6টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই পজিশনে থাকবে, অর্থাৎ এখানে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তারপর বিকেল 3টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত? তাহলে বিকেল 3টে মানে এইরকম, অর্থাৎ এক্ষেত্রে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন এমসিকিউর আকারে থাকে যে এদের মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ মানে কি? যেটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ এখানে অ্যান্সারটা হচ্ছে 30 ডিগ্রি। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 17-র পরবর্তী টপিক ত্রিভুজ। ত্রিভুজের অংশের থেকেও প্রথমে দেখে নেব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, চিত্র সহ সংজ্ঞা লেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ নিয়ে অলরেডি তোমাদের ক্লাস 5-এ ছিল, সেখানে তোমরা তো পড়েইছো, তাই এখানে আমি আর আলোচনা করছি না। এই প্রশ্ন এবং অ্যান্সারগুলো তোমরা ভিডিও পজ করে লিখে নাও। পরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে? সমকোণী ত্রিভুজ মানে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা কোণ তো আমরা পেয়ে গেলাম। আরেকটা কোণ কত হবে বলো তো? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের যোগফলকে বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে 60 ডিগ্রি। বা ডিরেক্টলি তুমি এরকমও করতে পারো যে এই যে কোণটা আছে এটা 90-এর থেকে বিয়োগ করে দাও, তাহলেও কিন্তু পেয়ে যাবে। ত্রিভুজের অংশের থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই দুটোই পড়ে রাখবে। এরপর দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু ড্যাশ, বা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু ড্যাশ। এই যে একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণের যে বিপরীত বাহু বা যেটা বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত?
180 ডিগ্রি। এরপর তোমরা তোমাদের গণিত বইটা একটু বের করে নাও, সেখানে চলে এসো 192 পাতায় কোষে দেখি 17.2। এখান থেকে তোমরা প্রথমেই প্র্যাকটিস করবে এই একের দাগ। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাদের বলতে হবে এগুলো বাহু ভেদে কোনটা কোন ত্রিভুজ। একের প্রত্যেকটাই করে রাখবে, তার মধ্যে এর দাগ বেশ গুরুত্বপূর্ণ। যেমন এর দাগে কি বলেছে, 18, 18 আর 10, তার মানে ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা অসমান। এটা কি ধরনের ত্রিভুজ হবে বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর এই দুইয়ের দাগের গুলোও দেখে রাখতে হবে। ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি। দুইয়েরও প্রত্যেকটাই দেখে রাখবে, তার মধ্য থেকে ইয়ের দাগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 120 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ হচ্ছে স্থূলকোণ। যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তারপর চলে এসো এই চারের দাগে। চারের দাগের অঙ্কগুলো হচ্ছে ঠিক না ভুল, অর্থাৎ সত্য মিথ্যা। চারের প্রত্যেকটাই দেখে রাখতে পারো, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চারের সি এবং চারের ই। সি এর দাগে কি বলেছে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, এটা হচ্ছে ঠিক। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা ভুল। একটু আগেই বললাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের শেষ টপিক, চতুর্ভুজ। চতুর্ভুজের অংশ থেকেও প্রথমে লিখে নাও গুরুত্বপূর্ণ 2 এবং 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, চিত্র সহ সংজ্ঞা লেখো। সামান্তরিক এবং ট্রাপিজিয়াম এই দুটোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, এই হচ্ছে একটা সামান্তরিক। এ বি সি ডি, এদের মধ্যে দেখো এ বি এবং সিডি সমান ও সমান্তরাল এবং এডি ও বিসি সমান ও সমান্তরাল, তাই এটা হচ্ছে একটা সামান্তরিক। তারপর ট্রাপিজিয়াম, এখানে এ বি সি ডি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এখানে যদি লক্ষ্য করো এ বি এবং সিডি এরা কিন্তু সমান্তরাল নয়, এরা একটা জায়গায় পর মিলিত হবে, কিন্তু এখানে এডি ও বিসি সমান্তরাল। তাই যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকেই বলা হয় ট্রাপিজিয়াম। পরের প্রশ্ন, পার্থক্য লেখো রম্বস ও বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোনো কোণ 90 ডিগ্রি হবে না। আবার বর্গক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্যই সমান, কিন্তু রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান নয়। অনেক সময় এরকমও থাকে যে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে একটা মিল লেখো। তাহলে মিল মানে সাদৃশ্য, এদের মধ্যে কি সাদৃশ্য, বর্গক্ষেত্রেরও 4টি বাহু সমান, আবার রম্বসেরও 4টি বাহু সমান। পরের পার্থক্য, আয়তক্ষেত্র ও সামান্তরিক। একই রকম পার্থক্য, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সামান্তরিকের কোনো কোণ 90 ডিগ্রি নয়। আয়তক্ষেত্রের কর্ণগুলির দৈর্ঘ্য সমান, সামান্তরিকের কর্ণগুলির দৈর্ঘ্য সমান নয়। অর্থাৎ আগের পার্থক্য এবং এই পার্থক্যটা একই। এই পার্থক্যগুলো তোমরা লিখে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তারপর যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে, একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এরপর আবার তোমরা তোমাদের গণিত বইয়ের 200 পাতায় চলে এসো। এখানে নিজে করি 17.2 নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক, অর্থাৎ কোনটি ঠিক বা কোনটি ভুল, এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। যেমন আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে ভুল। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা হচ্ছে ঠিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, এটাও ঠিক। যে কোনো ট্রাপিজিয়ামের সব বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে ভুল। যে কোনো রম্বসের সব কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এটাও কখনোই হবে না, তাহলে এটাও হচ্ছে ভুল। এছাড়া এই যে 200 পাতায় একটা ছক দেওয়া আছে, এটাও কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। এই ছক থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে। এই ছক থেকে কিরকম প্রশ্ন থাকবে, যেমন বলা থাকলো যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক নাকি ভুল, তাহলে অবশ্যই সেটা ঠিক। এই ছকটা নিজেরাই বাড়িতে করার চেষ্টা করবে, যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। অধ্যায় 17 অনেকটাই বড় অধ্যায়, অনেকগুলো টপিক এখানে আছে। আমি টপিক ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা অংশ থেকেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের অ্যান্সারগুলো দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই এই প্রত্যেকটি প্রশ্ন এবং অ্যান্সার লিখে নিয়েছো।
যাদের লিখতে অসুবিধে হচ্ছে তারা অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখে নিও। এরপর আমরা আলোচনা করব জ্যামিতিরই পরবর্তী অধ্যায়, অধ্যায় 20, বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। অধ্যায় 20 বৃত্ত এর আগে তোমাদের ক্লাস 5এও ছিল, কিন্তু ক্লাস 6-এ বৃত্ত সম্পর্কে আরো বেশ কিছুগুলো ধারণা দেওয়া আছে, তাই অবশ্যই এই অধ্যায়টা একটু ভালোভাবেই পড়ে রাখবে। তাছাড়া পরবর্তীকালে ক্লাস 10-এও এই অধ্যায় সম্পর্কে কিন্তু আরো বেশ কিছু জ্যামিতিক প্রশ্ন থাকে। প্রথমেই দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বৃত্তকলা কাকে বলে? চিত্র সহ লেখো। বৃত্তকলা কি? যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র সেটাকেই বলা হয় বৃত্তকলা। এখানে দেখো এইটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ এবং এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে এই অংশটাকেই বলা হচ্ছে বৃত্তকলা। পরের প্রশ্ন, বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 20 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বা এভাবেও বলা থাকতে পারে যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 20 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা বৃহত্তম জ্যা এর মানে হচ্ছে সেটা হচ্ছে বৃত্তটির ব্যাস। বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক? বৃত্তের ব্যাস যা হবে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস বাই 2। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 20/2 অর্থাৎ 10 সেমি। বোঝা গিয়েছে নিশ্চয়ই? এরপর দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, বৃত্তের বৃহত্তম জ্যা ড্যাশ। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এরপর তোমরা আবারও তোমাদের বইয়ের 233 পাতায় কোষে দেখি 20 বের করে নাও। কোষে দেখি 20 থেকে এই 2-এর দাগের সত্য মিথ্যাগুলো একটু দেখে রাখতে পারো। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কোনো কোনো স্কুলের কোশ্চেনে থাকতেও পারে। কিন্তু এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা বিভিন্ন স্কুলের কোশ্চেনে 4 মার্কসে থাকবেই, সেটা হচ্ছে এই 3-এর দাগের জ্যামিতিক চিত্র অঙ্কনটা, অর্থাৎ সম্পাদ্যটা। 3-এর দাগে কি বলেছে? একটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, তারপর ওই বৃত্তের বিভিন্ন অংশ অর্থাৎ কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ এগুলো নাম দিয়ে চিহ্নিত করো। এই প্রশ্নটা অনেক সময় একটু আলাদা থাকতে পারে, অর্থাৎ এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা চেঞ্জ থাকতে পারে, সেই ব্যাসার্ধটা 5.5 বা 6.5 বা অন্য কোনো কিছু থাকতে পারে। আবার অনেক সময় সেটা ব্যাসার্ধ না দিয়ে ব্যাসও দেওয়া থাকতে পারে। তাই যদি ব্যাস দেওয়া থাকে, মনে করো ব্যাস দেওয়া আছে 8 সেমি, তাহলে সেটা কি করতে হবে? আগে ব্যাসার্ধে নিয়ে যেতে হবে, কারণ কোনো বৃত্ত অঙ্কন করতে গেলে আমরা ব্যাসার্ধের মাপে বৃত্ত অঙ্কন করি। এই যে এটা অঙ্কন করছি এটা হচ্ছে ব্যাসার্ধর মাপে, তাই ব্যাস দেওয়া থাকলে আগে ব্যাসার্ধ নিয়ে যাবে, তারপর সেই বৃত্তটা অঙ্কন করবে। বোঝা গিয়েছে তো আমি কি বলতে চাইছি? ব্যাসার্ধ দেওয়া থাকলে সেই মাপেই বৃত্ত অঙ্কন করো, কিন্তু যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আগে সেটাকে অর্ধেক করে নাও, অর্থাৎ ব্যাসার্ধের মাপ নিয়ে নাও, তারপর বৃত্তটা অঙ্কন করো। অধ্যায় 20 বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণার থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2, 3 মার্কস এবং 4 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করলাম। এরপর আছে অধ্যায় 22 বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। সাধারণত এই অধ্যায় থেকে জ্যামিতিক প্রশ্ন থাকে না, এখান থেকে সম্পাদ্য দেওয়া থাকে, অর্থাৎ জ্যামিতিক চিত্র অঙ্কন। এই জ্যামিতিক চিত্র অঙ্কনগুলো একটু পরে আলোচনা করছি, তার আগে জ্যামিতির আরো একটা অধ্যায় বাকি আছে, সেই অধ্যায়টা আলোচনা করে নি, অর্থাৎ অধ্যায় 23 প্রতিসাম্য। প্রতিসাম্য অধ্যায়টি অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা 2 বা 3 মার্কসের প্রশ্ন থাকবেই। তাছাড়া ক্লাস 7-এও এই অধ্যায়টি আবারও আছে, তাই ক্লাস 6-এ যদি ভালোভাবে পড়া থাকে তাহলে ক্লাস 7-এ যখন এই অধ্যায়টি পড়বে সেক্ষেত্রে তোমাদের সুবিধে হবে। তাহলে প্রথমেই দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে তা চিত্রের সাহায্যে দেখাও। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার 3টি বাহুই সমান, একটা সমবাহু ত্রিভুজের 3টি প্রতিসাম্য রেখা আছে। প্রথম কাজ হবে আগে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করো, এরপর হচ্ছে প্রতিসাম্য অক্ষটা অঙ্কন করতে হবে। এই প্রতিসাম্য অক্ষটা এরকম ডটেড লাইনও দিতে পারো, আবার একটা সিম্পল লাইনও টানতে পারো। তাহলে 3টি প্রতিসাম্য অক্ষ আছে, এই একটা এবং এখান থেকে হবে আরো একটা। এই চিত্রটা আঁকার সময় অবশ্যই একটু ধ্যান দেবে
এই যে তিনটি প্রতিসাম্য অক্ষ আঁকছো এরা কিন্তু একটা বিন্দুতেই ছেদ করবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। পরের প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে তা চিত্রের সাহায্যে দেখাও। বা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি প্রতিসাম্য রেখা আছে। মনে রাখবে সমদ্বিবাহু ত্রিভুজেরই একটা প্রতিসাম্য রেখা আছে। তাহলে প্রথম কাজ সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন, অর্থাৎ যার দুটো বাহু সমান, যে দুটো বাহু সমান সেই দুটো বাহুর থেকে প্রতিসাম্য অক্ষটা অঙ্কন করে দাও। বোঝা গিয়েছে? পরের প্রশ্ন, একটা চতুর্ভুজ অঙ্কন করো যার চারটি প্রতিসাম্য রেখা আছে। সেই চতুর্ভুজটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে প্রথম কাজ হবে বর্গক্ষেত্র অঙ্কন করো, তারপর প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর এবং কর্ণগুলো বরাবর প্রতিসাম্য অক্ষটা এঁকে নাও। পরের প্রশ্ন একটু পড়ে রাখতে পারো, প্রতিসাম্য কাকে বলে। এরপর দেখে নাও অধ্যায় 23 থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রতিসম রেখা কয়টি? এটা ভালোভাবে পড়ে রাখতে হবে। এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতেই পারে। কিভাবে প্রশ্ন থাকবে? বর্গক্ষেত্রের কয়টি প্রতিসম রেখা আছে? তাহলে বর্গক্ষেত্রের চারটি প্রতিসম রেখা আছে, আয়তক্ষেত্রের দুটি, বা এগুলো এমসিকিউর আকারেও থাকতে পারে। বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য, এই যে একটা বৃত্ত এর প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের একটা এবং সমবাহু ত্রিভুজের হচ্ছে তিনটি। পরের প্রশ্ন, বি অক্ষরটিতে প্রতিসম রেখার সংখ্যা কটি? এই যে বি অক্ষর আছে, এই বি অক্ষরে কতগুলো প্রতিসম রেখা আছে? বি অক্ষরে মনে রাখবে একটাই প্রতিসম রেখা আছে। এই একটাই প্রতিসম রেখা বরাবর বি কে সমান দুটো ভাগে ভাগ করা যাবে। 9 সংখ্যাটিতে প্রতিসম রেখার সংখ্যা কটি? 9 সংখ্যাতে কোনো প্রতিসম রেখা নেই, তাই এর প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 0। এরপর আমরা আলোচনা করব যে অধ্যায়টা বাকি আছে, অর্থাৎ অধ্যায় 22। তোমরা বের করে নাও তোমাদের গণিত বইয়ের 249 পাতায় অধ্যায় 22 বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। সবাই বের করে নিয়েছো অধ্যায় 22 বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। থার্ড ইউনিট টেস্টের যখন কোশ্চেন প্যাটার্ন আলোচনা করেছিলাম সেখানেই বলেছিলাম যে জ্যামিতিক চিত্র অঙ্কন দুটো থাকে 4 মার্কসের। একটা চিত্র অঙ্কন সাধারণত বৃত্ত থেকে থাকে এবং আরেকটা চিত্র অঙ্কন এই অধ্যায় থেকে থাকে। আবার কোনো কোনো স্কুলে এই অধ্যায় থেকেই দুটো জ্যামিতিক চিত্র অঙ্কন দেওয়া থাকে। তাই অবশ্যই এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। প্রথমেই চলে এসো এই অধ্যায়ের প্রথম অনুশীলনী। 259 পাতায় কোষে দেখি 22.1। এই অনুশীলনীটি হচ্ছে লম্ব অঙ্কনের, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কনের। একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী এখানে অঙ্কনটা করতে হবে। চলে এসো পরের পাতায়। এই পাতার থেকে প্রথম যে অঙ্কটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 5-এর দাগ। পি কিউ একটা সরল রেখাংশ অঙ্কন করি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, অর্থাৎ এই পি কিউটা স্কেলের সাহায্যে 4 সেমির মাপ নিয়ে অঙ্কন করবে। এরপর এই পি কিউ সরল রেখার উপর ও একটা বিন্দু, যে কোনো জায়গায় তুমি একটা ও বিন্দু নিতে পারো। এরপর এই ও বিন্দুতে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখার উপর ও এম লম্ব আঁকি, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কিভাবে লম্বটা অঙ্কন করবে? প্রথমে এই ওতে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করো। তারপর এই বৃত্তচাপকে সেই একই মাপে এইখান থেকে একবার এইখানে কাটো আর এইখান থেকে আরেকবার এইখানে কাটো, অর্থাৎ 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এরপর এই 60 ডিগ্রির থেকে একবার ওপরের দিকে কাটো আর 120 ডিগ্রির থেকে একবার ওপরের দিকে কাটো। এই যে দাগটা পেয়ে গেলে এটাই হচ্ছে 90 ডিগ্রি বা লম্ব। এখানে নাম দিয়ে দাও এম, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি ও এম লম্ব পি কিউ। এই যে দাগটা দিলাম এটা হচ্ছে লম্বর চিহ্ন। তারপর এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 8-এর দাগ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা সরল রেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এই সরল রেখার বাইরে একটা বিন্দু কে নিই, তাহলে এই হচ্ছে এবি, বাইরে একটা বিন্দু মনে করো নেওয়া হলো এখানে, যেটা হচ্ছে কে বিন্দু। এই কে বিন্দু থেকে এবি সরল রেখার উপর কে এল লম্ব অঙ্কন করি। তাহলে এই কে তে কম্পাস বসিয়ে এমন ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে যেন এই এবি রেখাটাকে দুটো দিকেই কাটে। ঠিক আছে? তারপর এখান থেকে এবং এখান থেকে কম্পাস বসিয়ে নিচের দিকে আরেকবার কেটে দাও। তাহলে এই যেটা পেলে বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে কে কে যুক্ত করে দাও। এটাই হয়ে গেল এই এবি সরল রেখার উপর কে এল লম্ব। তাছাড়া এখান থেকে এই 9-এর দাগও প্র্যাকটিস করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ওপরের দিকে যে 7-এর দাগের অঙ্কটা আছে এটা একটু দেখে রাখতে পারো। তাহলে কোষে দেখি 22.1 থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 5, 8, 9, খুবই গুরুত্বপূর্ণ।
এবং 7-এর দাগের অঙ্ক একটু প্র্যাকটিস করবে। এছাড়া এই 11 দাগের প্রশ্নটা একটু দেখে রাখো। একটি সরল রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। মনে রাখবে, একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর একটাই লম্ব অঙ্কন করা যায়। এরপর তোমরা চলে এসো এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনীতে। 263 পাতায় কোষে দেখি 22.2। এই অনুশীলনীর সম্পাদ্য অর্থাৎ জ্যামিতিক চিত্রগুলো হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ একটা সরল রেখাকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে। এখান থেকে যেগুলো প্র্যাকটিস করতে হবে সেটা প্রথমেই হচ্ছে এই 2-এর দাগ। 2-এর দাগের অঙ্কে কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকো, তারপর স্কেল ও পেন্সিলের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে প্রথমে 8 সেমি অঙ্কন করে নাও। এরপর এখানে কম্পাস বসিয়ে এই পর্যন্তর মাপ নাও, অর্থাৎ 8 সেমি। এখানে কম্পাসটা বসিয়েই একটা বৃত্তচাপ অঙ্কন করো। এরপর ওই একই মাপে এইখানে কম্পাসটাকে বসিয়ে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে এই বৃত্তচাপ দুটো বিন্দুতে পরস্পরকে ছেদ করবে, সেই ছেদ বিন্দু দুটো যোগ করে দাও। তাহলে এই যে সরল রেখাটা ছিল 8 সেমি, সেটা দেখো সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এই চিত্রটা আমি কোনো পেন্সিল কম্পাসের সাহায্যও নিইনি বা কোনো স্কেলের সাহায্যও নিইনি, তাই এটা এরকম হয়েছে। তোমরা যদি স্কেল পেন্সিলের সাহায্য নাও দেখবে একদম প্রপার আসবে। নিশ্চয়ই তোমাদের সবারই বোঝা গিয়েছে। তা সত্ত্বেও যদি অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এখান থেকে যেটা প্র্যাকটিস করবে, যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, বিভিন্ন স্কুলের কোশ্চেনেই যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে এই 4-এর দাগ। স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ আঁকো। এই সরল রেখাকে 4 ভাগে ভাগ করো। তাহলে 4 ভাগে ভাগ কিভাবে করবে, প্রথমে সরল রেখাটা অঙ্কন করো, তাকে 2 ভাগে ভাগ করো। এরপর এই যে সরল রেখাটা 2 ভাগে হলো, এই ভাগগুলোকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে কম্পাসটাকে বসিয়ে এই পর্যন্তর মাপ নাও, এখানে বৃত্তচাপ অঙ্কন করো, এখান থেকে এই মাপে বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে এখানে একটা ভাগ হবে, একইভাবে এই সাইডেও একটা হবে। তাহলে দেখো 1, 2, 3, 4টি ভাগ হয়ে যাবে। মাথার মধ্যে রাখবে এই যে 4 ভাগে ভাগ, এটা 8 সেমির জায়গায় 12 সেমিও থাকতে পারে। তাই তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে 8 সেমি দৈর্ঘ্যকেও 4 ভাগে ভাগ করে রাখবে, আর 12 সেমি দৈর্ঘ্যকেও 4 ভাগে ভাগ করে রাখবে। তারপর এখান থেকে যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে এই 3-এর দাগ। স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ আঁকি। পিকিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে এটা কিভাবে অঙ্কন করতে হবে, প্রথমে হচ্ছে 6 সেমি সরলরেখা নিয়ে নাও, সেই রেখাটাকে সমান 2 ভাগে ভাগ করে দাও। এরপর এখানে কম্পাসটাকে বসিয়ে এই পর্যন্তর মাপ নাও, সেই মাপে বৃত্তটা অঙ্কন করো। দেখো বৃত্ত অঙ্কন হয়ে গেল। বোঝা গিয়েছে নিশ্চয়ই কিভাবে বৃত্তটাকে অঙ্কন করতে হবে। এখানে আরেকটা বিষয় একটু তোমরা লিখে রাখো, অনেক সময়ই বৃত্ত অঙ্কনের এই যে ব্যাস 6 সেমি আছে, এটা 6 সেমির জায়গায় 5 সেমি থাকতে পারে বা 7.5 সেমিও থাকতে পারে। 5 সেমি থাকলে নর্মালি তুমি 2.5 সেমির একটা বৃত্ত অঙ্কন করতেই পারো, কিন্তু 7.5 সেমি যদি বলা থাকে ব্যাসের একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, আগে 7.5 সেমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তারপর সেই সমদ্বিখণ্ডকের মাপটা নিয়ে বৃত্তটা অঙ্কন করতে হবে। বোঝা গিয়েছে? কোষে দেখি 22.2 থেকে কোন কোনগুলো বললাম, 2-এর দাগ, 4-এর দাগ, এছাড়া আরেকটা বললাম 12 সেমি দৈর্ঘ্যকে 4 ভাগে ভাগ, এবং 3-এর দাগ। 3-এর দাগে কি বললাম, বৃত্ত অঙ্কন করো যেখানে ব্যাস হবে 6 সেমি, 5 সেমি এবং 7.5 সেমি। এগুলো লিখে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের শেষ অনুশীলনী। তোমরা চলে এসো 268 পাতায় কোষে দেখি 22.3-এ। এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে কোন অঙ্কন সংক্রান্ত। এর আগে কোষে দেখি 17.1-এও যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে কোন অঙ্কনের, কিন্তু সেই কোন অঙ্কনগুলো হচ্ছে চাঁদার সাহায্যে। কিন্তু এখানে চাঁদার সাহায্যে নয়, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করতে হবে। এই অনুশীলনীর অঙ্কগুলো করার আগে তোমাদের 3টি কোন অঙ্কন অবশ্যই ভালোভাবে শিখে রাখতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে সুবিধে হবে। সেটা হচ্ছে 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। পরীক্ষার জন্য কোন 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 অঙ্কনগুলো প্র্যাকটিস করবে সেটা প্রথমে লিখে নাও। 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 105 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি কোণটা আছে সেটা কিভাবে অঙ্কন করবে, প্রথম কাজ হবে 90 ডিগ্রি কোণ অঙ্কন। তাহলে 90 ডিগ্রি কোণটা আগে অঙ্কন করে নাও। 90 ডিগ্রি কোণ অঙ্কন হওয়ার পর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ 0-তে একবার কম্পাস বসাবে, একবার 90 ডিগ্রিতে কম্পাস বসাবে। 0-তে বসিয়ে এখানে কাটলাম, 90-এ বসিয়ে এখানে কাটলাম। এরপর এই দুটো, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দাও।
তাহলে এখানে যে কোণটা পাবে এই কোণটাই হবে 45 ডিগ্রি। একইভাবে 75 ডিগ্রি বা 105 ডিগ্রি কিভাবে অঙ্কন করবে? 75 ডিগ্রি অঙ্কনের জন্য এই 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ দুটোকে সমদ্বিখণ্ডক করতে হবে, আর 105 ডিগ্রির জন্য 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণ এই দুটোকে সমদ্বিখণ্ডক করতে হবে। এই কোণ অঙ্কনগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে। প্রতিটি ক্লাসেই এই কোণ অঙ্কনগুলো প্রয়োজন পড়বেই। তোমরা ভালোভাবে এই কোণ অঙ্কনগুলো প্র্যাকটিস করবে। বোঝার অসুবিধে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। খুব তাড়াতাড়ি আমি এই অধ্যায়গুলো নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসব। এগুলো হলো কোণ অঙ্কন। এরপর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। কিভাবে প্রশ্ন থাকে? চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করে সেই কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। আগে একটা উদাহরণ দিয়ে দেখাই, তারপর আমি প্রশ্নগুলো বলছি। মনে করো দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে প্রথম কাজ হবে চাঁদার সাহায্যে আগে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নাও। এরপর কি করবে? এই বিন্দুতে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো। এরপর এই বৃত্তচাপের এই বিন্দু থেকে একবার এটাকে কাটো, এই বিন্দু থেকে এটাকে কাটো, এই দুটোকে যোগ করে দাও, ব্যাস এটাই হয়ে গেল কোণের সমদ্বিখণ্ডক। এই পুরোটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি। তাহলে সমদ্বিখণ্ডক কোণগুলো প্র্যাকটিস করবে, সেগুলো লিখে নাও। 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 140 ডিগ্রি এবং 55 ডিগ্রি। ভালোভাবে এই প্রশ্নগুলো পড়ে নেবে। দুরকম ভাবে প্রশ্ন থাকতে পারে, যে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপর সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে প্রথমে পেন্সিল কম্পাসে 60 ডিগ্রি অঙ্কন করো, তারপর এখানে আর এখানে বসিয়ে সমদ্বিখণ্ডক করো। আর যদি বলা থাকে যে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করে তারপর সেটাকে সমদ্বিখণ্ডক করো পেন্সিল কম্পাসের সাহায্যে, তখন হবে এই চিত্রটা। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপর দেখে নাও অনুশীলনীর থেকে কোণগুলো প্র্যাকটিস করবে। কোষে দেখি 22.3 এই 5 দাগ চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ এঁকে সেটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে কি করে ভাগ করবে? সেই সরল রেখা ভাগের মতোই। প্রথমে আগে 2 ভাগ করে নাও, তারপর 2 ভাগ হওয়ার পর এই বিন্দুতে আর এই বিন্দুতে বসিয়ে আরেকটা সমদ্বিখণ্ডক, আর এই বিন্দুতে আর এই বিন্দুতে বসিয়ে আরেকটা সমদ্বিখণ্ডক। তাহলেই দেখো 1 2 3 4টে ভাগ হয়ে গেল। তারপর কোষে দেখি 22.3 6 দাগের অঙ্কটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কোষে দেখি 22.3 থেকে কোন কোনগুলো বললাম? 5 এবং 6 দাগ। আর কোণ অঙ্কনের জন্য অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কনের জন্য 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি। আর চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে সেই কোণটার সমদ্বিখণ্ডক 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 140 ডিগ্রি এবং 55 ডিগ্রি। অধ্যায় 22 অনেকটাই বড় অধ্যায়। অনেক নতুন নতুন জিনিস এখান থেকে শেখার আছে। পরীক্ষাতে তো এখান থেকে প্রচুর কোশ্চেন থাকবেই। এছাড়া পরবর্তী ক্লাসে অর্থাৎ 7 থেকে 10 পর্যন্ত বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের জন্যই এই ছোটখাটো বিষয়গুলো, কোনো কোণের সমদ্বিখণ্ডক বা কোণ অঙ্কন, রেখার সমদ্বিখণ্ডক, এইগুলো প্রয়োজন হয়। তাই পরীক্ষার জন্য আমি যেগুলো সাজেশনসে দিলাম সেগুলো প্র্যাকটিস করো। কিন্তু জ্যামিতি বোঝার জন্য তোমরা অবশ্যই এই পুরো চ্যাপ্টারটা ডিটেলসে পড়তে থাকো। এই ছিল তোমাদের ফাইনাল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক, জ্যামিতিক প্রশ্ন এবং জ্যামিতিক চিত্রগুলো। আজকের এই ভিডিওতে যে সমস্ত অধ্যায়গুলো আলোচনা করিনি সেই সমস্ত অধ্যায়গুলো তোমরা এই দুটো ভিডিওতে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতেই পেয়ে যাবে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, অথবা তোমরা চলে যাও প্লেলিস্টে, সেখানেও পেয়ে যাবে। এছাড়া অবশ্যই তোমাদের স্কুলে গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে তোমাদের স্কুলের গণিতের এইবারের পরীক্ষার সিলেবাসটা কিন্তু জেনে নিও। অর্থাৎ এবারের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে, যে যে অধ্যায়গুলো থাকবে শুধুমাত্র সেই অধ্যায়ের অঙ্কগুলোই দেখে রাখবে এবং সেই অধ্যায়ের অঙ্কগুলোই প্র্যাকটিস করতে থাকবে। আজকের এই ভিডিওতে এবং আগের দুটো সাজেশনস ভিডিওতে অর্থাৎ এই 3টি ভিডিওতে তোমরা সম্পূর্ণ সিলেবাসের সাজেশনস পেয়ে যাবে। এই 3টি ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি এই প্রত্যেকটি অঙ্ক বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেও তোমরা আমায় মেসেজ করতে পারো। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো আলাদা আলাদা হয়। তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেইগুলোও বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করে রাখবে।
আজকের এই ভিডিওতে তোমাদের থার্ড সামেটিভের পরীক্ষার জন্য গণিতের সাজেশনস নিয়ে আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও আসতে চলেছে। কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। যদি আজকের এই ভিডিও ভালো লেগেছে, এই চ্যানেল থেকে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে লাইক করে রাখতে পারো এবং এই প্রত্যেকটা সাজেশনস ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।